মুভির শুরুতে ফ্রাঙ্ক মরিস নামের একজন ভয়ানক অপরাধীকে দেখানো হয়, যাকে অ্যালকেটাস নামের একটা হাই সিকিউরিটির জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই অ্যালকেটাস জেল বিশাল সমুদ্রের মাঝে একটা আইসল্যান্ডের মাঝে স্থাপন করা হয়েছে। এমনকি এই জেল থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী পালিয়ে যেতে পারেনি। কিন্তু ফ্রাঙ্ক ছিল জেল পালানোর কাজে উস্তাদ। সে এখন পর্যন্ত অনেকগুলো জেল থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এই অ্যালকেটাস জেল থেকে পালানোর কথা কেউ কখনো কল্পনাও করেনি। পালানো তো দূরের কথা, জেলে আসার পরই পুলিশরা ফ্রাঙ্ককে তল্লাশি করা শুরু করে দেয়। তারপর তাকে তার সেলে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তার বাকি জীবনটা পার করতে হবে। পরের দিন নাস্তা খাওয়ার সময় লিটমাস নামক একজন বৃদ্ধ কয়েদির সাথে ফ্রাঙ্কের সাক্ষাৎ হয়। এই লিটমাস একটা ইঁদুর পুষত। লিটমাসের সাথে কথা বলার সময় ফ্রাঙ্কের নজর উল্ফ নামক একজন কয়েদির উপর পড়ে, যে এক নজরে তার দিকে তাকিয়ে থেকে তাকে বিরক্ত করছে। কিন্তু ফ্রাঙ্ক তাকে দেখেও না দেখার ভান করে লিটমাসের সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণ পরে ব্রিফিং এর জন্য তাকে ওয়ার্ডেনের রুমে নিয়ে আসা হয়। এখানে ওয়ার্ডেন তাকে ধমক দিয়ে বলে, কখনো এখান থেকে পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করবে না, কারণ তোমার মতো আরো কতজন এসেছে গিয়েছে, কিন্তু কেউই কখনো পালাতে পারেনি। ওয়ার্ডেনের এসব কথা বলার সময় ফ্রাঙ্ক তার রুম থেকে একটা নেল কাটার চুরি করে ফেলে। হতে পারে সবার জন্য এটা সামান্য একটা নেল কাটার, কিন্তু সে জানে যে অ্যালকেটাস জেলে এই সামান্য একটা নেল কাটারও কতটা গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। এরপর ফ্রাঙ্ক তার সেলে ফিরে আসার পর নেল কাটারটিকে তার বাইবেলে লুকিয়ে রাখে। এরপর তারা সবাই মিলে গোসল করার সময় উল্ফ তার কাছে আসে, আর সে আবার তাকে বিরক্ত করতে থাকে। কিন্তু এবার ফ্রাঙ্কের আর সহ্য হয় না, তাই সে উল্ফকে ধরে মারতে শুরু করে দেয়। এই কারণে জেলের মধ্যে সবার কাছে সে কিছুটা পরিচিত হয়ে ওঠে, যার ফলে কেউই আর তার সাথে ফালতু কোনো কিছু করার সাহস পেত না। ধীরে ধীরে জেলের লাইব্রেরি ফ্রাঙ্কের দ্বিতীয় ঘরের মতো হয়ে যায়। এখানে তার জেলের লাইব্রেরিয়ান ইংলিশের সাথে সাক্ষাৎ হয়। আসলে ইংলিশকেও অ্যালকেটাস জেলে সারা জীবনের জন্য সাজা দেওয়া হয়েছে, যার কারণে ইংলিশ এখন জেল থেকে বাইরে বের হওয়ার সব ইচ্ছাকে কবর দিয়ে বইয়ের মধ্যে মন লাগিয়ে বাকি জীবনটা পার করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে তারা জানতে পারে তাদের দুজনেরই হিস্টোরিক্যাল বই পড়তে খুবই ভালো লাগে, আর এভাবেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপরের সিনে ডক নামক আরো একজন কয়েদির সাথে ফ্রাঙ্কের সাক্ষাৎ হয়, যে একজন খুবই ভালো পেইন্টার ছিল, আর সে তার জীবনের প্রায় সময়ই পেইন্টিং এ ব্যয় করত। ডক মনে করে অ্যালকেটাস নামক ভয়ঙ্কর জেলে যে কোনো ব্যক্তি পাগল হয়ে যেতে পারে, আর তাই পেইন্টিং এ এখনো পর্যন্ত তার মাথাকে সম্পূর্ণ সুস্থ রেখেছে। সেদিন সন্ধ্যাবেলায় একজন গার্ড এসে ফ্রাঙ্ককে কার্পেন্টারের চাকরির কথা বলে, যেই কাজে তাকে প্রতি ঘন্টায় 15 সেন্ট করে দেওয়া হবে। কিন্তু ফ্রাঙ্কের দিকে খুব তাড়াতাড়ি বিপদ ঘনিয়ে আসছিল। এরপর একদিন সব কয়েদি তাদের সেল থেকে বাইরে আসলে উল্ফ আবার ফ্রাঙ্কের কাছে আসতে থাকে। আসলে এবার তার কাছে ফ্রাঙ্ককে মারার জন্য একটা অস্ত্র রয়েছে, আর এটা দিয়ে সে ফ্রাঙ্কের উপর আক্রমণ করতে চায়। কিন্তু শেষ মুহূর্তে ডক তাকে সতর্ক করে দেয়, যার ফলে ফ্রাঙ্ক তার জ্যাকেটের মাধ্যমে উল্ফের আক্রমণ সামলাতে সক্ষম হয়। তবে এবার তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। গার্ড যখন তাদেরকে থামানোর চেষ্টা করে, সেই সময় উল্ফ গার্ডের উপরেও হামলা করে দেয়, যার কারণে তাদের দুজনকে বিশেষ সেলে পাঠিয়ে দেওয়া হয়। আসলে এইসব সেলে একজন কয়েদিকে একদম একা একটা সেলে রাখা হতো, আর এই সেলগুলো লোহার কাঁচার মতো হওয়ায় কোনো কয়েদি সেখানে যেতে চাইতো না। কিন্তু ফ্রাঙ্ককে এই সেলে পাঠানো হচ্ছে তার নিজেকে বাঁচানোর জন্য। এই কারণে তার খুব রাগ হচ্ছিল। একটানা 2 সপ্তাহ ওই সেলে থাকার পর ফ্রাঙ্ককে যখন মুক্ত করা হয়, তখন লিটমাস তার ইঁদুরের মাধ্যমে একটা কাগজে ওয়েলকাম লিখে ফ্রাঙ্কের কাছে পাঠায়। সেখান থেকে ফিরে আসার পর তার পাশের সেলে থাকা চার্লির সাথে ফ্রাঙ্কের বন্ধুত্ব হয়। আসলে চার্লি এখানে একটা বিশাল বড় চুরির কারণে সাজা কাটছে। সে ফ্রাঙ্ককে বলে, আমার সবচেয়ে বড় ভুল ছিল বর্ডার ক্রস করতে যাওয়া, কারণ এই কারণে আমার সাজা আরো বেড়ে গেছে। এরপরের দিন ওয়ার্ডেন কাউকে কিছু না জানিয়ে সম্পূর্ণ জেল টহল দেওয়ার জন্য চলে আসে, যার ফলে একজন কয়েদির ছেলে তার নিজের ছবির পেইন্টিং দেখতে পায়। ছবিটা প্রথমে তার খুব বেশি পছন্দ হয়, কিন্তু তারপরেও সে ডগের তৈরি সকল পেইন্টিং বাইরে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিয়ে দেয়। ওয়ার্ডেনের কাজে ডগ ভিতর থেকে খুব ভেঙে পড়ে, কারণ ডগ শুধুমাত্র তার পেইন্টিং এর জন্যই এখনো বেঁচে আছে। সে তার বানানো প্রতিটা পেইন্টিংকেই খুব ভালোবাসতো। তাই ফ্রাঙ্ক সান্ত্বনা দেওয়ার জন্য ডগকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আরে কষ্ট পেও না, এগুলো তো শুধুমাত্র পেইন্টিং, দামি কিছু তো না। কিন্তু ডগ তার পেইন্টিং হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারছিল না। এরপর একদিন কাজ করার সময় ডগের 3টা আঙ্গুল কেটে যায়। এই কাহিনী হওয়ার সাথে সাথে গার্ডসরা ডাক্তারকে ডেকে আনার জন্য বলে, কিন্তু এদিকে ফ্রাঙ্ক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডগকে শুধু দেখতে থাকে। এরপরের সিনে ফ্রাঙ্ক যখন তার সেলে বসেছিল, সেই সময় সে একটা তেলাপোকাকে দেখতে পায়, যেটা একটা পাত্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। যেটা দেখে সে এটা মনে করে যে হয়তোবা এই পাত্রটা বাইরে যাওয়ার জন্য কোনো রাস্তা হতে পারে। তারপর ইংলিশ তাকে বলে, আসলে ওয়ার্ডেন এই কারণে ডগের সব পেইন্টিং
বাইরে নিয়ে গিয়েছিল কারণ তার আঁকা ওয়ার্ডেনের ছবি তার পছন্দ হয়নি। তারপর খাবার খাওয়ার সময় জন আর ক্ল্যারেন্স নামের দুই ব্যক্তির সাথে ফ্রাঙ্কের সাক্ষাৎ হয়। আসলে তারা তিনজনে আগের জেলে একসাথে ছিল। এখন তারা কথা বলার সময় অ্যালকেটা জেল সম্পর্কে আলাপ করছিল, যে কেন এই জেল থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। আসলে এই জেলের চারপাশে পানি অর্থাৎ সাগর থাকার কারণে এখান থেকে পালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে, আর তাই তাদের সবাইকে এখন তাদের বাকি জীবনটা এখানেই পার করতে হবে। কিন্তু তাদের এসব আলাপের কারণে ফ্রাঙ্কের মস্তিষ্কে একটা নতুন আইডিয়া তৈরি হয়। আসলে ফ্রাঙ্ক এখন নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিল। সেই ভয়ানক জেল থেকে পালিয়ে যাওয়া প্রথম ব্যক্তি হতে চায়। সেদিন রাতে ফ্রাঙ্ক ওয়ার্ডেনের রুম থেকে চুরি করা নীল কাটারের মাধ্যমে তার সেলের গ্রিলের পাশের দেওয়াল খোঁড়া শুরু করে দেয়। কিন্তু যখনই সে গার্ডসের পায়ের শব্দ শুনতে পায়, সাথে সাথে সে ওই নীল কাটারকে বাইবেলের মধ্যে রেখে বাইবেল পড়ার অভিনয় করতে থাকে, যাতে কেউই তাকে সন্দেহ না করে। সময়ের সাথে সাথে তার পরিশ্রমও কাজে আসতে থাকে, আর ধীরে ধীরে গ্রিলের পাশের সিমেন্ট নড়বড়ে হয়ে যেতে শুরু করে। অন্যদিকে তাদের পরিবারের সাথে কথা বলার জন্য ইংলিশ আর চার্লি তাদের পরিবারের সাথে কথা বলতে যায়। ইংলিশ তার মেয়ের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছিল, কারণ তার মেয়ে এতদিনে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাই তার মেয়ের শৈশবে সে সময় দিতে না পারার জন্য খুবই আফসোস করতে থাকে। এদিকে চার্লি তার স্ত্রীর সাথে কথা বলার সময় তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা জানতে পারে। ডাক্তারের মতে তার মার মাত্র কয়েক মাসই বেঁচে থাকবে। এই কারণে চার্লির মনে অ্যালকেটা জেল থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছের সৃষ্টি হয়। পরের দিন সকালে নাস্তা করার সময় ফ্রাঙ্ক এই জেল থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা জন আর চার্লিকে জানায়। ফ্রাঙ্ক বলে এই জেলের আশেপাশে থাকা পানি আর প্রচন্ড বাতাস এই জেলের ইমারতকে দুর্বল করে দিয়েছে, যার কারণে তারা গ্রিলের পাশের দেওয়াল করে ভেন্টিলেশন গ্রিলকে সরিয়ে দিতে পারবে। তারপর তারা সেখান দিয়ে পাইপলাইনের মধ্য দিয়ে পালিয়ে যেতে পারবে। কিন্তু তাদের প্ল্যান ছিল এতটুকুই। তাই একজন বলে জেল থেকে তো পালিয়ে যাব বুঝলাম, কিন্তু সমুদ্র পার হবো কিভাবে? তারপর ফ্রাঙ্ক তাদের জানায় ক্ল্যারেন্স জেলের মধ্যে কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে, তাই সেখান থেকে এক এক করে রেইনকোট আর রাবার সিমেন্ট চুরি করে নিয়ে আসবো, আর এসব দিয়ে আমি লাইফ বুট আর লাইফ জ্যাকেট বানাতে পারি। ভরসা রাখো আমার উপর। ফ্রাঙ্কের প্ল্যানে সবাই রাজি হয়ে যায়। তাই তারা সবাই মিলে একসাথে তাদের প্ল্যান সাকসেস করার জন্য কাজে লেগে পড়ে। সেদিন রাতে প্রতি রাতের মতো ফ্রাঙ্ক তার সেলে দেয়াল করতে থাকে, কিন্তু এবার চার্লিও তার সাথে ছিল। আসলে সে তার সেল থেকে বাইরে নজর রাখছিল, যাতে কোনো গার্ডসই তাদের প্ল্যান সম্পর্কে না জানতে পারে। কিন্তু নেল কাটার ছোট হওয়ার কারণে এটা দিয়ে কাজ করতে অনেক বেশি সময় লাগছিল, আর পরিশ্রমও ছিল খুব বেশি। নেল কাটার তেমন একটা তীক্ষ্ণ ছিল না, তাই শক্তিও বেশি প্রয়োগ করতে হতো, যার কারণে ফ্রাঙ্কের হাতে অনেক ক্ষত হয়ে গিয়েছিল, যা তাকে খুব ঝামেলায় ফেলে দিয়েছিল। এই কারণে পরের দিন সকালে এই সমস্যার কথা তাদের সবার সাথে শেয়ার করে, আর এখন তাদের মতে তাদের একটা বড়সড় শক্তপোক্ত হাতিয়ারের প্রয়োজন। ঠিক তখনই ফ্রাঙ্কের নজর তার চামচের উপর পড়ে, তাই সে সাথে সাথে চামচটা তার জুতো দিয়ে নোংরা করে ফেলে। তারপর সে গার্ডসকে ডেকে এনে তার চামচ নোংরা হয়ে যাওয়ার কথা বলে, আর তখন তার টিমের সবাই মিলে গার্ডসকে তার চামচ পরিবর্তন করে দেওয়ার রিকোয়েস্ট করে। গার্ডসের কাছেও এটা খারাপ মতলব মনে হয় না, তাই সে তার চামচ পরিবর্তন করে দেওয়ার কথায় রাজি হয়ে যায়। আর যখনই তারা চামচ পরিবর্তন করার জন্য ডেস্কে চলে আসে, সেই সময় জন ওই গার্ডসকে তার কথায় ভুলিয়ে ফেলে। এই সুযোগে ফ্রাঙ্ক আরো একটা এক্সট্রা চামচ নিয়ে তার পকেটে রেখে দেয়, কিন্তু তার প্ল্যানের জন্য এটাই শুধু যথেষ্ট ছিল না। এই কারণে লিটমাসকে তার ইঁদুরের জন্য 20 দিনের মিঠাই দেওয়ার কথা বলে তার কাছ থেকে বাকি জিনিসপত্র নিয়ে আসে। তারপর ফ্রাঙ্ক ওই চামচকে গলিয়ে নেল কাটার আর চামচ দিয়ে একটা নতুন অস্ত্র তৈরি করে ফেলে, যেটা নেল কাটার থেকে অনেক বেশি কার্যকরী ছিল। সেদিন রাতে ফ্রাঙ্ক যখন খুব দ্রুত দেয়াল করছিল, সেই সময়ে একজন গার্ড সেখানে চলে আসে, কিন্তু চার্লি ঘুমিয়ে যাওয়ার কারণে তাকে দেখতে পায়নি। তবে সৌভাগ্যবশত অবশেষে ইংলিশ এসে সেই গার্ডসকে থামিয়ে দেয়, যার ফলে চার্লি সতর্ক হয়ে ফ্রাঙ্ককে ইশারা করে জানিয়ে দেয় যে গার্ডস চলে এসেছে। ইশারা পাওয়ার সাথে সাথে ফ্রাঙ্ক তার সকল জিনিসপত্র লুকিয়ে ফেলে। এবারের মতো তারা বেঁচে গেলেও ফ্রাঙ্ক বুঝতে পারছিল যে সে চার্লির উপর নিশ্চিতভাবে ভরসা করতে পারবে না। এরপরের কিছুদিনের মধ্যে ফ্রাঙ্ক বুঝে গিয়েছিল যে এই গ্রিলটা প্যাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, যেটা খোলার জন্য তার একটা নতুন অস্ত্রের প্রয়োজন হবে। তারপর কার্পেন্টার শপে কাজ করার সময় ফ্রাঙ্ক লুকিয়ে লুকিয়ে একটা অস্ত্র তৈরি করে ফেলে, কিন্তু সে যদি এটা দোকান থেকে বাইরে নিয়ে যেতে চায়, তাহলে তাকে এটা মেটাল ডিটেক্টর থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। এই কারণে সে একটা লোহার টুকরো তার হাতে করে নিয়ে আসে, আর যখনই মেটাল ডিটেক্টরের অ্যালার্ম বাজে, সেই সময় ফ্রাঙ্ক তার হাতের ওই লোহার টুকরোটা গার্ডসের হাতে দিয়ে দেয়, কিন্তু তার আসল অস্ত্র তো তার জুতায় রয়েছিল। তারপর তার সেলে আসার সাথে সাথে তার ওই নতুন অস্ত্র দিয়ে গ্রিলটা খুলে ফেলে, আর সে দেখতে পায় গ্রিলের পিছনে পাইপ লাইনের জাল বিছানো রয়েছে, যেটা তার মুক্ত হওয়ার রাস্তা হয়ে যেতে পারে। কিন্তু ফ্রাঙ্ক জানতো যে তার এখন আরো শক্তিশালী প্ল্যান করার প্রয়োজন হবে। এই কারণে সে একটা নকল মাথা তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে সে গার্ডসকে বোকা বানাতে পারবে। এরপর থেকে তারা খুব তাড়াতাড়ি সকল জিনিসপত্র জোগাড় করা শুরু করে দেয়, যেখানে জনের কাজ হলো তার সব থেকে চুল নিয়ে আসা, আর চার্লির কাজ ছিল পেন জোগাড় করার। এদিকে ফ্রাঙ্ক ইংলিশের সাহায্যে অনেকগুলো খবরের কাগজ জোগাড় করে ফেলে।
সব জিনিসপত্র পাওয়ার সাথে সাথে ফ্রাঙ্ক তার কাজে লেগে যায়। সে সবার প্রথমে খবর কাগজ আর দেয়াল থেকে বের করা সিমেন্ট দিয়ে মানুষের মাথার মতো একটা খোমা তৈরি করে ফেলে, যেটার উপর চুল লাগিয়ে গার্ডসদেরকে বোকা বানাতে পারবে। তার প্ল্যানকে আরো মজবুত করার জন্য চার্লি ওই গ্রিলের মতো দেখতে হুবহু একটা নকল জালি বানিয়ে ফেলে, যেটা সে পালিয়ে যাওয়ার পর ওই গ্রিলে লাগিয়ে দেওয়া হবে, যাতে গার্ডসরা কোনোভাবে বুঝতে না পারে যে এই গ্রিলটা দিয়ে অপরাধী পালিয়ে গিয়েছে। একদিন রাতে ফ্রাঙ্ক একাই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার কারণে ওই নকল খোমার গ্রিল ঠিকঠাক ভাবে রেখে উপরে যাওয়া শুরু করে। তারপর পাইপলাইন দিয়ে উপরে পৌঁছানোর পর ফ্রাঙ্ক একটা লোহার দরজা দেখতে পায়, যেটা দিয়ে সে একা যেতে পারবে না। ঠিক ওই সময়ে একজন গার্ড সব সেলগুলো ঘুরে ঘুরে দেখছিল, আর যখন সে ফ্রাঙ্কের সেলের এখানে পৌঁছায় তখন তার একটু সন্দেহ হয়। তবে গার্ডস ভালোভাবে চেক না করার কারণে তারা বেঁচে যায়। তবে এবার তারা বুঝতে পারছিল যে তাদের প্ল্যানটাকে একটু পরিবর্তন করা দরকার। পরের দিন সকালে ফ্রাঙ্ক আর চার্লি গত রাতে হওয়া কাহিনীর কথা সবার সাথে আলাপ করতে থাকে, কিন্তু এদিকে জন আর ক্ল্যারেন্সও তাদের নকল ক্ষমা বানিয়ে ফেলেছিল, যার কারণে সবাই তাদের এই প্ল্যান অনুসারে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে জন আর চার্লি আবার ওই লোহার দরজার কাছে যেতে থাকে, আর একে অপরকে সাহায্য করার মাধ্যমে ওই দরজার সামনে চলে আসে। সেই দরজাটা ধরার সাথে সাথে তারা বুঝতে পারে যে এই দরজাটা কেটে ফেলা যাবে, আর এর জন্য তাদের অনেক আধুনিক যন্ত্রের প্রয়োজন হবে। পরের দিন মিউজিক ক্লাসের সময় চার্লি একটা পুরনো পাখা দেখতে পায়। এটা দেখার পর সে মনে করে এই পাখা দিয়ে তারা একটা নতুন যন্ত্রের মতো করে ব্যবহার করতে পারবে। এই কারণে সে তার নিজের ভাগের সম্পূর্ণ মিঠাইয়ের পরিবর্তে লিটমাসের সাথে ডিল করে ফেলে। এখন সেই পাখাকে ক্লাস থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চার্লি সেই পাখাটাকে একটা ইনস্ট্রুমেন্ট বক্সে রেখে দেয়, যার সাহায্যে তারা সবাই খুব সহজেই বাইরে চলে আসে। তারপর চার্লি সেই পাখা দিয়ে একটা নতুন ধরনের অস্ত্র বানাতে শুরু করে দেয়। এরপর তারা আবার সেই লোহার দরজার কাছে চলে আসে। এবার তারা তাদের নতুন অস্ত্রের সাহায্যে ওই দরজাটাকে কেটে ফেলা শুরু করে দেয়, যার ফলে অনেক জোরে জোরে শব্দ হওয়ার কারণে গার্ডসরাও কিছু শব্দ শুনতে পায়। কিন্তু গার্ডসরা এই বিষয়ে মাথা না ঘামিয়ে তাদের নিজস্ব কাজ করতে থাকে। এদিকে ফ্রাঙ্ক আর তার সাথীদের পালিয়ে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর তারা মঙ্গলবার রাতে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল অ্যালকেটাস থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মঙ্গলবার সকালে নাস্তা করার সময় ফ্রাঙ্ক ডগের স্মৃতি মনে করে টেবিলে একটা ফুল রেখে দেয়, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ওয়ার্ডেন দেখে ফেলে, যার ফলে ওয়ার্ডেন সেখানে গিয়ে তাদেরকে জেলের নিয়ম কানুন বলে সেই ফুলকে ছিঁড়ে ফেলে। ওয়ার্ডেনের এই কাজে লিটমাস সবচেয়ে বেশি রেগে যায়। এই কারণে যখনই সে ওয়ার্ডেনের উপর হামলা করার জন্য এগিয়ে আসে, সেই সময়ে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যায়, যার ফলে সে নিচে পড়ে যায়। এর কিছুক্ষণ পর ওয়ার্ডেন হঠাৎ করে ফ্রাঙ্কের সেলে তল্লাশি করা শুরু করে দেয়। তবে তারা সেখানে তেমন কোনো কিছুই খুঁজে পায়নি, যার কারণে তাদের মেজাজ খারাপ হয়ে যায়। তাই ওয়ার্ডেন ফ্রাঙ্ক আর চার্লির সেল পরিবর্তন করে দেওয়ার আদেশ দিয়ে দেয়। এদিকে উল্ফো সেই বিশেষ সেল থেকে মুক্তি পেয়ে গেছে, আর সে এখন আবার ফ্রাঙ্কের উপর হামলা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু যখনই সে ফ্রাঙ্কে হামলা করার জন্য এগিয়ে যায়, সেই সময়ই ইংলিশ তাকে দূরে ফেলে। সেদিন রাতে ফ্রাঙ্ক, চার্লি, জন আর ক্ল্যারেন্স সবাই মিলে পাইপের এখানে দেখা করার কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত চার্লি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার ফলে সে তাদের প্ল্যান থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তবে বাকি তিনজন তাদের প্ল্যান অনুসারে এগিয়ে যেতে থাকে, কিন্তু এদিকে চার্লির চোখের সামনে তার স্বাধীন হওয়ার স্বপ্নই রয়ে যেতে থাকে। এদিকে তারা তিনজন ওই লোহার দরজা পেরিয়ে ছাদ পর্যন্ত চলে এসেছে। তবে এখানে তাদের আর একটা বিপদ ছিল, তাদেরকে এখন সার্চ লাইট থেকে বাঁচতে হবে। আর এদিকে চার্লিও এখন শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে। তারপর সে পাইপ লাইন দিয়ে সেই লোহার দরজার কাছে চলে আসে, কিন্তু এখন সে একা একা সেই দরজা দিয়ে উপরে উঠতে পারছিল না, অর্থাৎ সে তার ভয়ের কারণে তার স্বাধীন হওয়ার সুযোগ হাতছাড়া করে ফেলেছে। অন্যদিকে ফ্রাঙ্করা সার্চ লাইটে ধরা না পড়ে অবশেষে জেলের দেওয়াল পর্যন্ত চলে এসেছে। তারপর তারা আশেপাশটা চেক করে নেয় যে সেখানে কেউ আছে কিনা। এরপর তারা চুপি চুপি দেয়াল পার করে জেল থেকে বাইরে চলে আসে। তারপর তারা তিনজন মিলে একটা রোড পার হয়ে সমুদ্রের কিনারায় চলে আসে। আর এখন তারা জানতো যে তাদেরকে এখন কি কি করতে হবে। তারপর তারা মনোযোগ দিয়ে তাদের কাজ করতে থাকে। তারা একটা বোট বানিয়ে সেটা ফোলানোর জন্য সেটার মধ্যে হাওয়া ভরতে শুরু করে দেয়, কিন্তু এই বোট মুখ দিয়ে ফোলানো এতটাও সহজ নয়। তবে তারপরেও তাদের জীবন বাঁচানোর জন্য তারা তিনজন মিলে এই কাজও সম্পন্ন করে ফেলে। তারপর তারা এই ভয়ানক অ্যালকেটাস জেল থেকে সারা জীবনের জন্য চলে যাওয়ার জন্য তাদের বোট দিয়ে সমুদ্রে নেমে পড়ে। এরপরের দিন সকালে গার্ড যখন সেলগুলো তল্লাশি করতে আসে, প্রথমে তাদের কাছে সবকিছুই স্বাভাবিক মনে হয়, কারণ তারা দেখতে পায় ফ্রাঙ্ক এখনো সেলে শুয়ে আছে। তবে তারা ফ্রাঙ্কের মুখ থেকে চাদর সরানোর সাথে সাথে তাদের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ আজ তাদের সাথে এমন কিছু হয়েছে যেটা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। তারপর পুরো জেলে খবর পৌঁছে যায় যে এই ভয়ানক অ্যালকেটাস জেল থেকে কয়েকজন কয়েদি পালিয়ে গিয়েছে, আর পালানোর সময় ফ্রাঙ্ক তার জায়গায় নিজের নকল মাথা রেখে দিয়েছিল। এই কারণে গার্ডসরা সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে দেয়, আর তার সাথে তারা এটাও জানতে পারে যে ফ্রাঙ্কের সাথে সাথে আরো দুইজন কয়েদি পালিয়ে গিয়েছে। তারপর তাদের খোঁজ করার জন্য সবাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ে।
এমনকি তাদেরকে খোঁজার জন্য জাহাজের সাথে সাথে হেলিকপ্টারেরও ব্যবহার করা হয়। কিন্তু এত সব করার পরেও ফ্রাঙ্ক, জন আর ক্ল্যারেন্সের কোনো খোঁজই তাদের মিলেনি, যার ফলে তাদের কয়েকজন পুলিশওয়ালারা বলে মনে হয় তারা সমুদ্রে ডুবে গিয়ে মরে গিয়েছে। তবে ওয়ার্ডেন বুঝতে পারছিল যে তারা এখনো বেঁচে রয়েছে, আর এই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল অ্যালকেটাস থেকেও আজ তারা পালিয়ে যেতে সফল হয়ে গিয়েছে। তবে ওয়ার্ডেনের এখন এই জেলের সম্মান বাঁচানোরও জিম্মেদারি রয়েছিল, যার ফলে সে সবাইকে জানায় ওই 3 জন পালিয়ে যাওয়ার সময় মারা গিয়েছে। কিন্তু আসলে ওয়ার্ডেনের এই কথার উপর কারো ভরসা ছিল না। তারপর থেকে ফ্রাঙ্ক যে কোনো জেল থেকে পালিয়ে যেতে পারার কারণে তার নাম পুরো দুনিয়াতে বিখ্যাত হয়ে যায়। এরপরের 1 বছর পর্যন্ত তাদেরকে খোঁজার জন্য পুলিশরা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পুলিশরা তাদের টিকিটাও খুঁজে পায়নি। অর্থাৎ এর অর্থ হলো যে তাদের পালিয়ে যাওয়ার মিশন অবশেষে সম্পূর্ণরূপে সাকসেস হয়ে গিয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলো না, কিন্তু ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরো অসাধারণ মুভি এক্সপ্লেন নিয়ে আবার হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।